তাহলে আমায় ভালোবাসবি না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ভালোভাবে বলছি, ভালোবাসতে। আমি বলছি তো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এতে জোর করার কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করেও পাওয়া যায়। দাঁড়া, আমায় ভালোবাসবি না তো? তুই আমার না হলে আমি কারোর হতে দিব না। নীলা, গাড়িতে গিয়ে দেখ, একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। নীরব মাঠে গিয়ে তার আব্বুর সাথে ধান খেতে সহযোগিতা করছিল। নানান কাজে তখন কিছুটা দূর দিয়ে তাদের এক প্রতিবেশী লোক যাচ্ছিল। তখন লোকটা থেমে নীরবকে ডাকলো। নীরব কাছে গিয়ে সালাম দিল। লোকটা সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলো, তুমি রফিক মিয়ার ছেলে নীরব না? চাচা, আমি নীরব। তুমি লেখাপড়া ছেড়ে এই খেতে কাজ করছো কেন? চাচা, আব্বুর তো বয়স হয়ে গেছে। মাসে 30 দিনের মাঝে 25 দিন অসুস্থ থাকে আর 5 দিন সুস্থ। এই জমিটা দেখার মতো কেউ নেই, আর তাই আমি এই জমিটা দেখে রাখার দায়িত্ব নিয়েছি। আর লেখাপড়া না করলেও চলবে, এই জমিতে কাজ করে আব্বু আম্মুকে নিয়ে বাকিটা জীবন চালাবো। খুব ভালো কাজ করছো, কিন্তু তার পাশাপাশি লেখাপড়া করাটা দরকার ছিল। তা তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করলে? আমি মাত্র ইন্টারে উঠলাম, ভর্তি হইনি এখনো। তখন লোকটা নীরবের আব্বুকে ডাকতে লাগলো। কাছে আসার পর লোকটা নীরবের আব্বুকে সালাম দিল আর বলল, কেমন আছেন রফিক মিয়া? এই তো আছি কোনো মতো। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলেটা খুব ভালো, এত অল্প বয়সে আপনার সব দায়িত্ব নিয়ে নিল। কিন্তু আপনার ছেলেকে লেখাপড়া ছাড়তে বলবেন না, এই ক্ষেতের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে বলবে। আমিও চাইছিলাম আর একটু লেখাপড়া করাতে, কিন্তু আমাদের সংসার চলতে কষ্ট হয়, তাই পড়ালেখা আপাতত বন্ধ করে দিয়েছি। শোনেন রফিক মিয়া, কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করান, দেখবেন আপনার ছেলে বড় হয়ে কিছু একটা করতে পারবে। ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। দোয়া করি আল্লাহ আপনার ছেলেকে যেন ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তারপর লোকটা চলে গেল। যাওয়ার পর নীরব তার আব্বুকে বলল, আব্বু, তুমি বাসায় চলে যাও, অনেক রোদ উঠেছে। বাসায় গিয়ে আরাম করো, আমি আরও কিছুক্ষণ পর আসছি। একসাথে যাই, আর একটু কাজ বাকি আছে। তুমি যাও, আমি কাজ সেরে আসছি। কোনো কথা চলবে না, যাও। তারপর নীরবের আব্বু চলে গেল। নীরব আরও 1 ঘন্টা কাজ করে খেতে, তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো রহিম চাচা ভ্যান গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চাউলের বস্তা অনেকগুলো, টেনে নিয়ে যেতে পারছে না। নীরব চাচার সামনে গিয়ে বলল, চাচা, কি অবস্থা তোমার? গরিবের আর অবস্থা দেখিস না, এই রোদের মাঝে চাউলের বস্তা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে এই চাউলগুলো চাচা? এই খান সাহেবের দোকান নিয়ে যাব। ও, তার মানে তুমি এই বাজারে নিয়ে যাবে? চলো, আমিও তোমার সাথে যাচ্ছি, ধাক্কা দিতে দিতে। তুই শুধু শুধু কষ্ট করে যাবি কেন? তার চেয়ে ভালো আমি একাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু কষ্ট কোথায় করছি? আমি আমার চাচাকে সাহায্য করছি। এখন কথা না বলে চলো, অনেক রোদ উঠেছে আজ। ঠিক আছে চল, তোকে তো আর বললে শুনবি না, চল এখন। তারপর নীরব চাচার সাথে বাজারে চলে গেল। চাচার এই বস্তাগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই নীরব সাহায্য করলো। নীরব যখন চলে আসবে তখন চাচা জোর করে একটা স্প্রিট হাতে ধরিয়ে দিল। সেটা খেয়ে চলে আসতে লাগলো। দোস্ত, তোদের ধান খেতে কারা জানি গরু ঢুকে গেছে, জলদি চল। তুই জানলে কি করে? আরে আমি ওই দিক দিয়ে আসছিলাম, তখন দেখছি, আর তোকে দেখেছিলাম তুই ভ্যান গাড়ি ধাক্কা দিতে দিতে যাচ্ছিস, তাই দৌড়ে আসলাম বলতে। শালা গরু, তোকে আজকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারবো। তুই আমার ধান খেতে ঢুকেছিস? আরে ফালতু কথা বাদ দিয়ে জলদি চল। তারপর আর কি, 2 বন্ধু মিলে লুঙ্গি ধরে দিল দৌড়ে। ধান খেতে গিয়ে দেখে সত্যি গরুটা দাঁড়িয়ে আছে। তখন নীরব গিয়ে গরুর দড়িটা ধরে টেনে নিয়ে আসতে চাইলো, কিন্তু গরুটা আসছে না। তখন একটা লাঠি নিয়ে দিল গরুকে 4-5টা বাড়ি। তখন গরুটা নীরবের দিকে আসতে লাগলো। গরুটাকে দেখে বুঝতে পারছে আজ দাঁড়িয়ে থাকলে শেষ গুঁতো দিয়ে মারবে। নীরব আর না দাঁড়িয়ে থেকে দিল দৌড়। গরুটা নীরবের পিছনে দৌড়াতে লাগলো। নীরব মনে মনে বলল, আল্লাহ, এই গরু গুতো থেকে বাঁচাও, আর জীবনও গরু মারবো না। কিছুটা পথ যাওয়ার পর গরুটা থেমে অন্যদিকে চলে গেল। নীরব তা দেখে কি খুশি, গরুটা তাকে আর গুঁতো দিতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসলো, এসে জাহিদকে খুঁজতে লাগলো। তখন দেখতে পেল জাহিদ একটা গাছতলায় বসে আছে। নীরব কাছে যাওয়ার পর বলল, কি রে, তোকে কি গরু গুঁতো দিল না? গোতা না দিলেও
দৌড়িয়ে তো তা উসুল করে নিয়েছে। গরুটা জানে মনে হয় তোকে গুতা দিতে পারবে না, তাই দৌড়ে উসুল করে নিয়েছে। হুম, তা তোর কি খবর, কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি আমাদের এই গ্রামের কলেজেই। কিন্তু তুই না বললি শহরে গিয়ে ভর্তি হবি? না রে, নিজের গ্রাম ছেড়ে যেতে মন চায় না, আর তোদের ছেড়ে কি করে যাব, তাই এখানেই থেকে গেলাম। হুম, ভালো করেছিস। তা তোর খবর কি? তুই নাকি এখনো ভর্তি হসনি? হুম, ভর্তি হওয়ার টাকা নাই রে দোস্ত। আম্মু অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারিনি, এখনো হাত একদম খালি। সে কি রে, তুই একে বলবি না তোর টাকা কত লাগবে? তুই জেনে কি করবি? তুই বল কত টাকা লাগবে। আপাতত 1000 হলেই হবে, আমাকে ডাক্তার দেখাতে হবে। এই নে, আমার কাছে 1500 টাকা আছে, এইগুলো নিয়ে গিয়ে তোর আম্মুকে ডাক্তার দেখাস। না, আমার টাকা লাগবে না, এমনি বললাম আর কি। আরে টাকাটা রাখতো। শোন, বন্ধু হয়ে যদি আরেকটা বন্ধুর সাহায্য করতে না পারি বিপদে, তাহলে বন্ধু নাম হলো কেন? শোন, বন্ধুর কাছে কোনোদিন কিছু লুকিয়ে রাখবি না, সমস্যা হলে বলবি, যেভাবে হোক তোর সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তখন নীরব জাহিদকে জড়িয়ে ধরে বলল, তোকে কি বলবো, আমার ভাষা নেই, তবুও বলছি ধন্যবাদ দোস্ত। আরে হয়েছে, আর বলতে হবে না। আর একটা কথা, তুই কলেজে আগামীকাল আমার সাথে যাবি, ভর্তি হওয়ার ব্যবস্থা আমি করব। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জাহিদ চলে যেতে লাগলো। নীরব পিছনে ফিরে দেখে সেই গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চাবাচ্ছে আর নীরবের দিকে আসতে লাগলো। জাহিদ, বাঁচা আমারে এই গরুর হাত থেকে। এই বলে দিল দৌড়। জাহিদ এই দেখে নীরবের আগে দৌড়ে চলে গেল। নীরব দৌড়ে বাসায় চলে আসলো, এসে দেখে আব্বু উঠোনে বসে আছে। নীরবকে দৌড়াতে দেখে তার আব্বু বলল, কি রে, এমন করে দৌড়াচ্ছিস কেন? আর বলো না, একটা শয়তান গরু দৌড়ানি দিছে, তাই দৌড়ে আসছে। এটা শুনে নীরবের আব্বু হাসতে লাগলো আর বলল, গরুটা আর লোক খুঁজে পেল না দৌড়ানি দেওয়ার? আরে আমাদের ধান খেতে গরুটা গিয়েছিল, আমি টেনে বের করতে চেয়েছি কিন্তু আসলো না, তাই 4-5টা বাড়ি দিয়েছি তার, তাতেই গরু কাকু খেপে দৌড়ানি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক। আম্মু কোথায় আব্বু? রুমে শুয়ে আছে, আর জ্বর এসেছে, কি যে করি, হাতে টাকাও নেই, ডাক্তার দেখাতে যাব। তখন নীরবের আব্বুর হাতে জাহিদের দেওয়া 1500 টাকা দিয়ে বলল, এই নাও 1500 টাকা, এটা দিয়ে আম্মুকে বিকালে ডাক্তার দেখাবে। তুই এত টাকা কোথায় পেলি? এই টাকাগুলো জাহিদ দিয়েছে, পরে আবার দিয়ে দিব, আম্মু অসুস্থর কথা শুনে দিয়েছে। তুই কেন টাকাটা নিতে গেলি? এখন যদি টাকাটা দিতে লেট হয় তাহলে কি বলবে? আরে আব্বু, ও আমার বন্ধু, কিছু হবে না, আমি তখন না হয় বুঝিয়ে বলবো, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে একটু গোসল করে আসি নদী থেকে। দরকার নেই, কলে পানি আছে, এখানে গোসল কর, নদীতে গোসল করলে ঠান্ডা লাগবে। আরে কিছু হবে না, আমি বেশিক্ষণ পানিতে থাকবো না, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, জলদি চলে আসবি। তারপর নীরব কাপড় নিয়ে চলল নদীতে গোসল করতে। নদীটা তাদের বাসা থেকে কিছুটা দূরে। তারপর গোসল করে এসে দেখে আম্মু এখনো ঘুমাচ্ছে আর আব্বু গোসল করছে। আব্বু আসার পর আম্মুকে উঠিয়ে নিয়ে নীরব খাবার দিল, তারপর সবাই মিলে খেয়ে নিল। বিকেলে ধান ক্ষেতটা দেখে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলো, সন্ধ্যা হয়ে গেছে তাই। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল, কারণ জাহিদ বলেছে ভর্তি করাবে। কলেজটা নীরবদের বাসা থেকে কিছুটা দূরে। কলেজে গিয়ে শুনে যারা এই গ্রামের সকলকে ফ্রি ভর্তি করানো হচ্ছে। এই বছর এটা শুনে নীরব খুব খুশি হলো, কারণ জাহিদের টাকা বাঁচলো। আর নীরবও ভর্তি হয়ে আসার সময় প্রিন্সিপাল স্যার বলল আর 2 দিন পর এই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে, কারণ এই কলেজের 20 বছর পূর্ণ হলো। সেই জন্য আর প্রধান অতিথি হিসেবে থাকছেন তাদের বাংলাদেশের মন্ত্রী আফজাল সাহেব। কলেজ থেকে বের হয়ে আসার পর জাহিদ বলল, যাক, ভালোই হলো, ফ্রি করে তোর আর টাকা লাগবো না। হুম, ভালোই হয়েছে, এই বছর ফ্রি করে। আচ্ছা, তুই কি অনুষ্ঠানে আসবি? কেন, না আসলে সমস্যা হবে? আরে না, তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, তাই জিজ্ঞাসা করলাম। হুম, তা অবশ্যই, কিন্তু আমি আসবো, কারণ মন্ত্রী আসছে এই প্রথম কলেজে, তাই তাকে দেখতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় নিয়ে আসিস, 2 জন একসাথে যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে হাঁটতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর সেই দিনের লোকটা সামনে পড়লো। তখন নীরব সালাম দিল। সে সালামের উত্তর নিয়ে বলল, কোথাও গিয়েছিলে নাকি তুমি? হুম, একটু কলেজে গিয়েছিলাম ভর্তি হতে। তা কলেজে ভর্তি হয়েছো? হুম, ভর্তি হয়ে আসলাম।
যাক, খুব ভালো কাজ করেছো। এখন মন দিয়ে লেখাপড়া করো আর নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করাও। দোয়া করবেন যেন তাই করতে পারি। তারপর আর কিছু কথা বলে নীরব চলে আসলো সেখান থেকে। তারপর জাহিদ চলে গেল, নীরব বাসায় চলে আসলো। নীরব বাসায় এসে দেখে আব্বু বসে বসে কাজ করছে, আম্মু রান্না করছে। তখন আব্বু বলল, কি রে, কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, কিন্তু কোনো টাকা লাগেনি। কেন, কোনো টাকা লাগেনি? এই বছর ফ্রি করে দেওয়া হয়েছে তাই। যাক, ভালোই হলো তাহলে। আচ্ছা আব্বু, তুমি ধান খেতে দেখে আসছো গিয়ে? না, এখনো যাইনি, তুই গিয়ে একটু দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। তারপর নীরব আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, তোমার শরীরটা কেমন আছে এখন? সকাল থেকে একটু ভালো লাগছে। কিছু থাকলে দাও, খিদে পেয়েছে। আচ্ছা, তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর নীরব ফ্রেশ হয়ে ঘরে চলে আসলো। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চললো ক্ষেত দেখতে। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেল সেই দিনের নীরবকে দৌড়ানো গরুটা কিন্তু আজ বাঁধা আছে একটা গাছের সাথে। যাক, বাঁচা গেল আজ। গরুটা বাঁধা আছে, নিশ্চিন্তে যেতে পারবো। তারপর চলে আসলো ক্ষেত দেখে, কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলো। এভাবে কেটে গেল 2 দিন। আজ কলেজে অনুষ্ঠান। নীরব ভেবেছিল সকালে কলেজে গিয়ে বসে থাকবে, কিন্তু নীরবের আজ আব্বু সকালে উঠে কোথায় জানি গেছে, তাই আর যেতে পারছে না। তখন নীরব মনে মনে ভাবতে লাগলো, আব্বু যেহেতু নেই, তাহলে আমি এই ফাঁকে কলেজে গিয়ে একটু দেখে আসি। তারপর চলে গেল। জাহিদকে ফোন দিয়েছে, ও বলল বিকেলে যাবে। তারপর নীরব একাই আসলো। কি করছে দেখতে গিয়ে দেখে মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠ সুন্দর করে সাজিয়েছে। পুলিশ এখনই চলে আসছে। নীরব কিছুক্ষণ দেখে বাসায় চলে আসলো। এসে দেখে আব্বু বাসায় আসছে। নীরব যাওয়ার পর আব্বু বলল, কোথাও গিয়েছিলে নাকি? একটু কলেজে গিয়েছিলাম দেখতে, আজ তো অনুষ্ঠান তাই। আমিও শুনেছি। একটা কাজ করতো বাবা, ধানগুলোর মাঝে পোকা ধরেছে দেখলাম। এখন পোকা না মারলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো পানির মাঝে মিশিয়ে পানি ছেড়ানো মেশিন দিয়ে ওষুধ দিয়ে আয়। আমি যাবো ভাবছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে, তাই তুই দিয়ে আয়। আব্বু, এটা আজ দেওয়া লাগবে? হ্যাঁ, দিয়ে আয়। নীরব আর কিছু বলল না। আব্বুর ওপর কখনো কোনো কথা বলেনি। ভেবেছিল কলেজে অনুষ্ঠান দেখতে যাবে, কিন্তু কলেজে হয়তো যেতে পারবে না, কারণ এই ওষুধ দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী থাকবে না, তার আগেই চলে যাবে। নীরব আর কিছু না ভেবে ওষুধগুলো নিয়ে আসতে যাবে, তখন আব্বু বলল, শোন, মনে আছে তো কতটুকু পানির মাঝে ওষুধ দিবি? মনে আছে, তা আর তোমায় বলতে হবে না। প্রায় দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, কিছু খেয়ে তারপর যা। ওষুধ দেওয়া শেষ হলে নদী থেকে গোসল করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, পুরো খেতে দিয়েই আসবো, তুমি রেস্ট নাও। তারপর নীরব কিছু খেয়ে ওষুধগুলো নিয়ে সব চলে আসলো। কিছুটা দূরে আসার পর লিমা আসলো দৌড়ে নীরবের কাছে। ও, আপনার হয়তো লিমা চিনবেন না, লিমা হচ্ছে রফিক সাহেবের মেয়ে। নীরব রফিক চাচা বলে ডাকে। রফিক চাচার বাসা তাদের বাসা থেকে কিছুটা দূরে। তখন লিমা নীরবের কাছে এসে বলল,
ওদের চিন্তা রেখে তারপর নীরব ওষুধ পানিতে মিশাচ্ছিল, তখন মেয়েগুলো নীরবের সামনে দিয়ে যেতে লাগলো। তখন হঠাৎ থেমে গেল মেয়েগুলো আর নীরবের সামনে দাঁড়িয়ে রইল। নীরব তাকিয়ে দেখে একটা মেয়ে নীরবের দিকে তাকিয়ে রয়েছে। যখন যাওয়ার পর তখন সেই মেয়েটা বলল, এই ছেলে, তুমি একটু দাঁড়াও তো। নীরব তখন বসে না থেকে উঠে দাঁড়ালো আর পাশের মেয়েটা ফিক করে হেসে দিল। তখন মেয়েটা বলল, নীলা, হাসি বন্ধ কর, চুপ। আর তোরা একটু দূরে যা তো, একটু কথা আছে আমার এই ছেলের সাথে। শিগগিরি, তুই কি কথা বলবি? তোকে বললাম না যেতে। গার্ড, তোমরা এখন দূরে যাও কিছুটা, আর পেছনে তাকাবে না, সোজা সামনে তাকিয়ে থাকবে, আমি যতক্ষণ না বলি তাকাতে। হঠাৎ কি হলো তোর বলতো? এতক্ষণ তো ভালোই ছিলি। সব বলবো, একটু দূরে যা। তারপর গার্ড আর নীলা চলে গেল। অনেকটা সামনে গেল গার্ডগুলো মেয়েটার কথা মতো সামনে তাকিয়ে রইল। তখন মেয়েটা নীরবকে তাল গাছের একটু আড়ালে বলল যেতে। নীরব গেল। তারপর মেয়েটা গিয়ে নীরবের সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কয়েকবার নীরবকে, আর তখন মেয়েটি তার ঠোঁটে কামড় দিয়ে বলল, এ তো পুরাই আগুন, কি হট লাগছে তোকে। নীরব মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছে। মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখে কেমন জানি নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে আর ঠোঁট কামড়াচ্ছে। নীরবের দিকে তাকিয়ে নীরব একটু ভয় পেয়ে গেল তার এমন আচরণ দেখে। তখন নীরব বলল, কি কি বলছেন আপনি এইগুলো? হ্যাঁ, ঠিকই বলছি, তোকে দেখে নিজেকে সামলাতে পারছি না। কেন বলতো? মনে হচ্ছে ঝড় বইছে আমার সারা শরীরে। এই ঝড় তুই একমাত্র পারবি থামা। আপনি কি বলছেন? আর কাদায় নামবে। তখন মেয়েটি রাস্তার উপর থেকে বলল, ওই আসো না, চলে গেলে কেন? আসো বলছি, কথা আছে। না, আমি এখন ঔষধ দিব খেতে। আপনি এখন যান, আপনার লাগে কথা নাই আমার। তুমি না আসলে কিন্তু আমি নেমে আসবো, এই বলে দিলাম। আপনি নামলে আমি আবার দৌড়ে চলে যাব। দাঁড়াও, আসছি আমি। এই বলে মেয়েটি আসতে যাবে, তখন নীলা এসে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর আব্বু ফোন দিছে, বলল তাড়াতাড়ি যেতে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলা একটু দূর থেকে জোরে বলল, যার কারণে নীরব মেয়েটির নাম শুনতে পেরেছে। তখন মায়া বলল, 1 মিনিট দাঁড়া, আমি এই ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? চল তো, এটাকে ধরে নিয়ে আসি। আমি এই কাদার মধ্যে নামতে পারবো না, তুই যা। তখন মায়া নামতে যাবে, ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠল আর নীলা তখন বলল, এই দেখ, তোর আব্বু আবার ফোন করেছে, নে তুই কথা বল। তারপর মায়া ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে নীলাকে ফোনটা দিয়ে বলল, চল, একে পরে দেখে নিব, আবার আসবো। আবার আসলে খুব ভালো হবে, অনেক সুন্দর গ্রাম এটা, আমি নিয়ে আসিস। আচ্ছা চল এখন। নীরব তাকিয়ে দেখছিল। তখন মায়া নীরবকে বলল, আমি আবার আসবো, তখন সব হিসাব নেব এক এক করে। এই বলে চলে গেল। তখন নীরব
করেছি। খুব ভালো তো। তার ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি, আমরা আজ যে গ্রামে গিয়েছিলাম অনুষ্ঠানে, সেই গ্রামেই তার বাড়ি। ছেলেটা কি করে? আমি জানি না ছেলেটা কি করে, কিন্তু ছেলেটাকে আমি দেখলাম কৃষি কাজ করে। খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। কি তুই ওই কৃষক ছেলেকে পছন্দ করিস? আমি পছন্দ করি না বলেও এই কথা আর মুখে আনবি না। এদের থাকার মতো নিজে ঘর নেই, তোকে কি করে রাখবে? তুমি পছন্দ না করো তাতে আমার কি? আমি তো পছন্দ করেছি, আমায় যেখানে রাখবে আমি থাকবো। তখন মায়ার আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল, তোমার মেয়েকে বোঝাও, ওই গরিবের ঘরে আমি দেব না। তখন মায়ের আম্মু মায়াকে বলল, দেখ মা, তোর আব্বু ঠিক কথা বলছে। তাছাড়া আমারও পছন্দ না কৃষক ছেলে। আমি তাকেই ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। পাগলামি করিস না মা, তোকে এর চেয়ে ভালো ছেলে এনে দেব, বড়লোক ঘরে বিয়ে দেব। চুপ করো তো মা, তুমি আছো বড়লোকের ঘরের বিয়ে নিয়ে, আমি তার ছোট্ট ঘরে যাব। তোমরা পছন্দ করো বা নাই বা করো। তাহলে আমার একটা কথা শোন, আমি থাকতে তুই ওই ছেলেকে বিয়ে করতে পারবি না। আমি কিছুতেই বিয়ে দেব না তোকে। 2 দিন সময় দিলাম, তুই ওই কৃষক ছেলেকে ভুলে যা। আর যদি না করিস তাহলে কি হবে তা পরে জানতে পারবি। তখন মায়ার রাগে খাবার খাওয়া রেখে টেবিল থেকে উঠে তার রুমে চলে আসলো। তখন মায়ার আম্মু বলল, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এখন মেয়েটা আবেগের মাঝে বলছে, একদিনে কি আর ভালোবাসা হয়? তবুও তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি ওই কৃষি কাজ করা ছেলের কাছে বিয়ে দেব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবার খাওয়া শুরু করো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তারপর মায়ার আব্বু খাবার খাওয়া শুরু করলো। মায়া ঘরে এসে বলতে লাগলো, আমার সাথে বিয়ে না দিলে পালিয়ে যাব তার সাথে। কি আর বলবো, তাদের বরফ নিয়ে তার মাথায় ধরে রাখলো। কিছুক্ষণ পর বরফ রেখে না খেয়ে ঘুমিয়ে পড়লো। মায়ার আম্মু খাবার নিয়ে এসে কয়েকবার ডেকেছে, কিন্তু মায়ার উঠেনি, ঘুমিয়ে পড়লো। এদিকে সকালে নীরব উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। কিছুক্ষণ পর নীরবের আব্বু এসে বলল কাকতাড়ুয়া বানাতে সাহায্য করতে। তারপর নীরব আব্বুর সাথে কাকতাড়ুয়া বানাতে সাহায্য করতে লাগলো। বানাতে বানাতে দুপুর হয়ে গেল। তারপর নীরব গিয়ে নদী থেকে গোসল করে এসে খাবার খেয়ে নিল। তার মাঝে নীরবের আব্বু কাকতাড়ুয়া বানানো শেষ করে দিয়েছে। তখন নীরবের আব্বু বলল, এগুলো বিকেলে নিয়ে ক্ষেতের মাঝে লাগিয়ে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে এখন খাবার খাও, আমি কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি। তারপর নীরবের আব্বু চলে গেল। নীরব আর কিছুক্ষণ রেস্ট নিয়ে 4টা কাকতাড়ুয়া নিয়ে হাঁটতে শুরু করলো। ক্ষেতের সামনে এসে রেখে বাকিগুলো নিয়ে আসতে যাবে, তখন চোখটা তাল গাছের দিকে গেল। তখন দেখলো মায়া বসে গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। পাশে নীলা দাঁড়িয়ে আছে। তখন নীরব তাদের কাছে এগিয়ে যেতে লাগলো, জিজ্ঞেস করতে আজ কিসের জন্য আসছে। আবার তখন কাছে যাওয়ার পর দেখে মায়া ঘুমিয়ে গেছে। তখন নীরব নীলাকে বলল, কি ব্যাপার, আজ আবার এই গ্রামে আসলেন যে? কোনো অনুষ্ঠান আছে নাকি? তখন নীলা নীরবের উদ্দেশ্য করে বলল, আরে না, আজ কোনো অনুষ্ঠানে আসিনি, তবে আজ একটা পাগলির পাগলামো দেখতে আসছি। কি বলছেন? কোথায় পাগলি? আমি তো দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে আমাদের এই গ্রামে কোনো পাগলি নেই। আমি ওই পাগলির কথা বলছি না, আমি এই মায়া পাগলির কথা বলছি। ইনি যে পাগল এটা আগেই জানি, নতুন করে বলার কি হলো? ইনি হচ্ছে শহরের পাগলি। এই বলে নীরব হাসতে লাগলো। তখন নীলা বলল, তাই নাকি? হুম। আচ্ছা, ইনি পাগলি হলো কবে, কি করে? গতকাল থেকে শুধু আপনার জন্যই হয়েছে। নীরব অবাক হয়ে বলল, কি বলছেন? আমার জন্য? আমি আবার কি করলাম? আমার বান্ধবী প্রথম দেখায় মন চুরি করছেন, তাই তো আপনার পাগলি হয়েছে। গতকাল সারা রাস্তায় আপনার কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেলছে। দেখা হলো গতকাল, আর এর মধ্যে আমি তার মন চুরি করলাম কখন? সেটা কি করে সম্ভব?
সে আপনি বুঝতে পারবেন না। আপনি জানেন মায়া কখন আসছে এখানে? না, জানি না কখন আসছে। সেই সকালে ঘুম থেকে উঠে চলে আসছে আপনাকে একবার দেখার জন্য। প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে, আর এসে আপনার জন্য এইখানে বসে আছে কখন আসবে। তখন নীরব অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? এত সকালে আসছে, তাও আবার আমার জন্য? সকালে উঠে চলে আসছে শুধু আপনার জন্য। আমি যখন ফোন দিলাম 11টা, তখন ও বলল এখানে আসছে আপনার জন্য। তারপর আমি চলে আসলাম, কি আর করার, বান্ধবী তো, আমার আসতেই হবে। আর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে মায়া। নীরব তো নীলার কথা শুনে অবাক হয়ে গেছে। নীরবের জন্য নাকি এসে বসে আছে। সকাল থেকে প্রথম দেখা এমন ভালোবাসা কি করে হয়? নীরব কিছু বলতে গিয়েও কিছু বলতে পারল না। তখনই মায়ার ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে দেখলো নীরব দাঁড়িয়ে আছে। তখন মায়া বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি চলে আসছো? কখন থেকে অপেক্ষা করছি। তখন নীলা মায়াকে বলল। অবশেষে চলে আসছে। তখন মায়া নীরবের কাছে এসে বলল, যাও তুমি পচা, আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি, আর তুমি মাত্র আসলে। আর তুমি শার্ট পরে আছো কেন? শার্ট খুলে ফেলো, তোমায় শার্ট ছাড়া অনেক হট লাগে। তখন নীরব মনে মনে বলল, এই মায়া তো দেখি আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এক্ষুনি। তখন মায়া আবার বলল, তুমি জানো আমি কখন থেকে এখানে বসে আছি? সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য। কেন আমার জন্য বসে আছো কেন? আমি কি করলাম? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি? সত্যি বলতে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার জন্য এসে বসে আছি, দেখার জন্য। দেখো, আমি তোমাকে ভালোবাসি না। আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসবে। এটা কখনোই সম্ভব হবে না, কারণ আমি হচ্ছে একজন কৃষকের ছেলে আর তুমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। এখন পার্থক্যটা বুঝতেই পারলে কতটা আমাদের মাঝে দূরত্ব। তখন নীলা নীরব বলল, শুনেন, আপনি যে পার্থক্যটার কথা বললেন, এটা তো মায়ার বলা উচিত ছিল আপনাকে, কিন্তু সেটা আপনি বলছেন। মায়া আপনাকে ভালোবাসে বলেই তো বলছে, আর এতটা দূর থেকে এসে সেই সকালে বসে আছে। এখন ভাবেন কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে, বুঝতে পারছেন? এখন দুজনের মধ্যে পার্থক্যটা দূরে সরিয়ে ভালোবেসে কাছে টেনে নেন। আপনি বুঝতে পারছেন না আমাদের মাঝে কতটা পার্থক্য। সে হচ্ছে মন্ত্রীর মেয়ে আর আমি হচ্ছে গরিবের ছেলে। দেখো, আমি এত কিছু শুনতে চাই না। কে ধনী কে গরিব, আমি শুধু এইটুকুই বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই। সারা জীবন তোমার পাগলি হয়ে থাকতে চাই। দেখো, আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, এটা ভালো লাগা বলে, আর সেটার মাঝে আবেগ থাকে, ভালোবাসা থাকে না। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না। তোমার ফ্যামিলি কখনোই এই ব্যাপার মেনে নেবে না। তাছাড়া আমার তোমাকে রাখার মতো দামি ঘর নেই। আমার কিচ্ছু লাগবে না, তুমি যেমন করে রাখবে আমি থাকবো। আমার ফ্যামিলি না মানলে আমি পালিয়ে আসবো তোমার কাছে। এইগুলো ডায়লগ মুভিতে দিলেই মানায়, বাস্তবে না। আমি ভালোবাসতে পারবো না। এটা বলে নীরব চলে আসতে লাগলো। তখন মায়া নীলাকে বলল, আচ্ছা নীলা, তুই বলতো, ছেলেরা কি ঘাটতেরা হয়? আমার আইডিয়া অনুযায়ী ছেলেরা ঘাড়তেরা হয় না। তাহলে ওই শয়তানটা ঘাটতেরা কেন? কি জানি কেন তাকে ভালোবাসতে চাইছে না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হ্যাঁ বলে দিত। আমার মনে হয় না রাজি হবে। রাজি হবে না মানে? দাঁড়া, এখনই রাজি করাচ্ছি। ভালোবাসার কথা তার মুখ দিয়ে বলাবো, শুধু তুই দেখ। কি করবি তুই এখন? তুই শুধু দেখ কি করি। ভালো করে বললাম তো, শুনলো না। এখন তার উল্টো করব। মন নিয়ে নিল প্রথম দেখায়, ভালোবেসে ফেলেছি এক দেখায়। এখন বলে ভালোবাসবে না, আমায় ফিরিয়ে দিচ্ছে। তারা দেখাচ্ছি মজা। তখনই নীলা বলে উঠল, এই তোর আব্বু ফোন করছে, কি বলবো? ফোন রিসিভ করার দরকার নেই, তুই আমার গাড়িতে গিয়ে দেখ, একটা দড়ি আছে, সেটা নিয়ে আয়। নীলা অবাক হয়ে বলল, তুই দড়ি দিয়ে কি করবি? তুই নিয়ে আয়। তখন নীলা গিয়ে দড়ি নিয়ে আসলো। আর তখন মায়া বলল, আমি যখন ইশারা দিব তখন তুই এই দড়ি দিয়ে বাঁধা শুরু করবি ওই শয়তানটাকে। নীলা অবাক হয়ে বলল, কি কি বলছিস? তুই বাঁধতে যাবি কেন? যেটা বললাম করবি, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। তখন মায়া দৌড়ে নীরবের কাছে গিয়ে নীরবকে টেনে তাল গাছের কাছে নিয়ে এসে চেপে ধরলো। আর নীলাকে ইশারা দিতেই তখন নীলা নীরবকে বেঁধে ফেললো। তখন নীরব বলল, এই কি হচ্ছে? আমায় বাঁধছেন কেন? বাঁধন খোলো। না, খুলবো না। আগে বলো আমায় ভালোবাসো, তাহলে খুলবো।
না, আমি বলবো না। আমি তোমাকে ভালোবাসি না। তখন মায়া রাগী গলায় বলল, তাহলে আমায় ভালোবাসবি না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ভালোভাবে বলছি, ভালোবাসতে। আমি বলছি তো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এতে জোর করার কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করেও পাওয়া যায়। দাঁড়া, আমায় ভালোবাসবি না তো? তুই আমার না হলে আমি কারোর হতে দিব না। নীলা, গাড়িতে গিয়ে দেখ, একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। আজ এর ওই জিনিসটা কেটে দিব, তাহলে আর কারো হতে পারবে না। নীরব তো মায়ের কথা শুনে পুরাই বেক্কাল হয়ে গেছে আর ভয় পেয়ে গেল প্রচণ্ড। তখন নীরব বলল, কি 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 বললে তুমি? এটা করো না প্লিজ। তাহলে আমায় ভালোবাসতে হবে। না, ভালোবাসতে পারবো না। অন্য কিছু বলো। বিয়ে করতে হবে। সেটাও পারবো না। অন্য কিছু বলো। তাহলে কিচ্ছু করার নেই, চাকু নিয়ে আয় জলদি। তখন নীরব ভয়ে তাড়াতাড়ি বলে দিল, ঠিক আছে, আমি রাজি ভালোবাসতে। তবুও আমার এই সম্বলটুকের সাথে এমন করো না। তাহলে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার জান। এই বলে জড়িয়ে ধরল। নীরবের আর সারা মুখে কিস করতে লাগলো। নীরব মনে মনে বলল, শয়তান মেয়ে, ব্ল্যাকমেল করে ভালোবাসার কথা বলিয়ে নিল। কখনো ভালোবাসবো না, একেবারে ছুটে বাসায় যাই। তারপর মায়া নীরবের বাঁধন খুলে দিল আর নীরবের বাসায় যেতে চাইল। তখন নীরব বলল এখন না, আর কিছুদিন পর মায়াকে বলল বাসায় যেতে, কারণ সকাল থেকে বসে আছে কিন্তু মায়া যেতে রাজি হয় না। সন্ধ্যায় জোর করে পাঠিয়ে দিল মায়াকে। তারপর নীরব যে 4টি কাকতাড়ুয়া নিয়ে আসছি সেইগুলো লাগিয়ে চলে গেল বাসায়। এদিকে রাতে যখন মায়া বাসায় যায় তখন গিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখন তার আব্বু মায়াকে ডাকলো। কাছে যাওয়ার পর বলে, কোথায় গিয়েছিলি? গ্রামে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তোকে আমি ওই গ্রামে যেতে নিষেধ করেছি, তবুও কেন গেলি তুই? আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছি। তখন মায়ার আব্বু রেগে মায়াকে ঠাস করে 2টি চড় দিয়ে বলে, তোকে আমি না বলার পরও কেন গেলি তুই? তোকে না বললাম ওই ছেলে কাছেও যাবি না? আজ থেকে তোর বাসার বাইরে যাওয়া নিষেধ। আমি গার্ডদের বলে রাখছি তুই যাতে আর ওই গ্রামের দিকে না যেতে পারিস। মায়া কান্না করতে লাগলো চড় খেয়ে। আর এটা শুনে তখন মায়ার আম্মু এসে রাগী গলায় বলল, কি হলো, তুমি মেয়েটাকে মারলে কেন? এমনি মেরেছি, তুমি কথা বললে তোমায়ও চড় দিতে বাধ্য হব। ওর কত সাহস, আমি না বলার পরও গেছে সামান্য একটা ফকির কৃষকের ছেলের সাথে গিয়ে মিশেছে। সি, আমার মান সম্মান সব শেষ করে দিল। তখন মায়া কান্না করতে করতে বলল, সে যেমনই হোক, যত গরিবই হোক না কেন, আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আমি তার কাছে 1000বার যাব। আমায় মেরে ফেললে ফেলো, তবুও যাব তার কাছে। এই বলে মায়া কান্না করতে করতে তার রুমে চলে গেল। তখন মায়ার আম্মু বলল, মায়ের কথা আমাদের মেনে নেওয়া উচিত। তুমি একটু চিন্তা করো, ও যদি সেই ছেলেকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর বাধা দেওয়া ঠিক হবে না। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, চুপ করো তুমি, তোমায় কথা বলতে বলিনি। তখন মায়ের আম্মু গালে হাত দিয়ে বলল, আমি কি ভুল কিছু বললাম? আমি ওই কৃষকের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। আমি কোনোদিনও এই সম্পর্কে মেনে নেব না, কোনো দিনও না। কেন? কৃষক ছেলে বলে কি হয়েছে? মেয়ে যদি সুখী হতে পারে তাহলে সমস্যা কোথায়? তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে আরও 2টি চড় দিয়ে বলল, সামান্য একটা কৃষক ছেলের হাতে তুলে দিব আমার মেয়েকে? এসি নো, নেভার, কোনো দিন না। তুমি যদি আর একবার ওই ছেলের কথা বলেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন মায়ের আম্মু চুপ করে রইল, আর কিছু বলল না। তখন মায়ের আব্বু আবার বলল, আর একটা কথা তোমায় বলে রাখি, ভালো করে শুনে রাখো, তুমি মেয়েকে ঘর থেকে একা কোথাও যেতে দেবে না। তুমি সাথে যাবে, শপিং মল ছাড়া আর কোথাও যেন না যায়। যদি ওই গ্রামের দিকে যায় তাহলে তোমার কিন্তু এর সাজা ভোগ করতে হবে, মনে থাকে যেন কথাটা। মায়ের আম্মু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর মায়ের আব্বু রুমে চলে গেল, সাথে মায়ের আম্মু পিছন পিছন চলে গেল। এদিকে মায়া ঘরে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই তাহলে এই জীবন আমি শেষ করে দিব। এই বলে মায়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মায়া ফোন নিয়ে কান্না করতে করতে নীরবকে ফোনে কল দিল। মায়া আসার সময় নীরবের ফোন নাম্বার নিয়ে এসেছিল। এদিকে নীরব খাবার খেয়ে শুয়ে আছে। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মায়া ফোন করেছে। মায়া যখন ফোন নাম্বার নিয়েছিল তখন কল দিয়েছিল একটা, আর নীরব নাম লিখে রেখেছিল। তখন ফোন রিসিভ করার পর পাশ থেকে কান্না করার শব্দ আসছে। নীরব কিছুটা অবাক হয়ে গেল আর মনে মনে বলল,
কি ব্যাপার? মায়া তো এইখান থেকে হাসি খুশিভাবেই গিয়েছে, তাহলে এখন কান্না করছে কেন? তখন নীরব বলল। কি হয়েছে মায়া? কান্না করছো কেন? কি হয়েছে? মায়া কোনো কথা বলছে না, শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো। মায়ার কান্না শুনে কেন জানি খারাপ লাগছে শুরু করলো নীরবের। কেন জানি সহ্য হচ্ছে না তার কান্না। তখন নীরব আবার বলল। ওই পাগলি, কি হয়েছে? কান্না না করে বলো আমায়। তখন মায়া কান্না করতে করতে বলল। আব্বু আমায় মেরেছে আর বলেছে তোমার কাছে যেন আর না যাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়। এই বলে আবার কান্না করতে লাগলো মায়া। নীরব কি বলবে বুঝতে পারছে না, কি বলে তাকে শান্ত করবে সেটাও বুঝতে পারছে না। মায়ার কান্না শুনে নীরবের এখন খুব খারাপ লাগতে শুরু করলো। মন তাকে এখন কাছে পেতে চাইছে, তার চোখের পানিগুলো মুছে দিতে ইচ্ছে করছে। হয়তো তাকে ভালোবেসে ফেলছে, তাই তার কান্না সহ্য করতে পারছে না। মন চাইছে এখন তাকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলতে, কান্না করছে কেন পাগলি, আমি আছি তো। কিন্তু তা পারছে না। এমনটা তো আগে হয়নি, হয়তো তাকে নীরবও ভালোবাসতে শুরু করে দিয়েছে, তাই মনটা তার প্রতি হারিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল। অনেক ভালোবাসি তোমায়, এখন একটু আসবে, জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকবো চুপটি করে। আমিও তোমাকে ভালোবাসি, কান্না থামাও প্লিজ, আর কান্না করো না। আমার কি খারাপ লাগছে না? তুমি যে কান্না করছো, আমি জানতাম তোমার ফ্যামিলি রাজি হবে না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল। তাহলে তুমি আগামীকাল নিয়ে যাও আমায়। ঠিক আছে, তবে আগামীকাল আসতে পারবো না, খেতে কিছু কাজ আছে। তবে তারপরের দিন অবশ্যই আমার পাগলির কাছে যাব, কথা দিলাম। তখন মায়া ফুপিয়ে ফুপিয়ে বলল। ঠিক আছে, আমিও কিন্তু তোমার সাথে চলে আসব, তোমার সাথে কিন্তু আমায় নিয়ে আসবে। সেটা না হয় পরেই দেখা যাবে, এখন তো কান্না থামাও। আচ্ছা কান্না থামাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি বলো? আমায় কিস করতে হবে, তাহলে থামাবো কান্না। কিন্তু সেটা কি করে? তুমি তো আমার সামনে নেই, তাহলে কিস করবোটা কি করে? তুমি এখন ফোনে কিস করো, আমি ফোনটা আমার গালে ধরছি, তাহলেই হবে। কিন্তু আমি কিস করলে তো আমার ফোন সেই কিস পাবে, তোমার ওইখানে কি করে যাবে? তখন মায়া রেগে বলল। এত কিছু জিজ্ঞেস করো কেন? তোমাকে বলছি তুমি কিস করো, এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, রাগ করছো কেন? দাও জলদি। তখন নীরব 2টা কিস করলো। তখন মায়া নীরবকে 4টা কিস করলো আর বলল। আই লাভ ইউ আমার জান। লাভ ইউ টু আমার পাগলি। জানো এখন আমার কি করতে মন চাইছে? মন চাইছে তোমার শক্ত করে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাক। বিয়ে হয়নি, তারপর তো বাকিটা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে। চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো চুপটি করে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া ফোন কেটে দিল। নীরব ফোনটা রেখে তখন মনে মনে ভাবতে লাগলো। বলেই তো ফেললাম যাব, কিন্তু কি করে যাই? যাওয়ার মতো টাকা তো নেই। আচ্ছা সকালে হোক, তারপর না হয় জাহিদকে বলে দেখি কি হয়। তারপর নীরব ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে কাকতাড়ুয়া নিয়ে খেতে চলে গেল। গিয়ে সবগুলো কাকতাড়ুয়া লাগিয়ে দিল, দিয়ে বাসায় চলে আসলো। আসার পর আব্বু বলল। কোথায় গিয়েছিলি এত সকালে? খেতে গিয়েছিলাম কাকতাড়ুয়াগুলো লাগাতে। সবগুলো লাগানো শেষ হলো? সবগুলো শেষ। আচ্ছা এখন আয়, নাস্তা করে নেই। আচ্ছা তুমি ঘরে যাও, আম্মুকে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আব্বু চলে গেল। নীরব গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর আব্বু আম্মু নীরব সবাই মিলে খাবার খেতে বসলো। এদিকে মায়া সকালে উঠে ফ্রেশ হয়ে তার ফোনের টাইম দেখতে যাবে, তখন দেখলো তার ফোন নেই বিছানায়। তখন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন মায়া দৌড়ে নিচে গেল, গিয়ে দেখে তার আব্বু খাবার জন্য বসে আছে, পাশে তার আম্মু ছিল। তখন মায়া বলল। আচ্ছা আমার ফোন কোথায়, খুঁজে পাচ্ছি না কেন? তখন মায়ের আব্বু বলল। তোর ফোন আমি নিয়েছি, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তখন মায়া রেগে বলল। কেন নিষেধ? আমার ফোন দাও, নয়তো খুব খারাপ হবে। যা খুশি কর, ফোন দেওয়া যাবে না। টিভি আছে, টিভি দেখবি আর সারাদিন ঘরে থাকবি, তোর বাইরে যাওয়া নিষেধ। তখন মায়া রেগে তার পাশে কাচের কিছু জিনিস ছিল সব ভেঙে ফেলে আর বলে। আমার ফোন দাও বলছি, যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তখন মায়ের আব্বু বলল। তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না আমার অনুমতি ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছি তোকে যেন এই বাড়ির বাইরে কোনো মতে যেতে না দেয়। তখন মায়া কান্না করতে করতে বলল। আম্মু তুমি কিছু বলো না, বলো আমার ফোনটা দিতে,
আমার জানটার সাথে কথা বলবো। মায়ার আম্মু কোনো কথা বলল না, চুপ করে রইল। তখন মায়ার আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মিটিং আছে, মেয়ে যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। যদি যায় তাহলে কিন্তু এর সাজা তোমাকে ভোগ করতে হবে। এই বলে মায়ের আব্বু উঠে চলে গেল আর মায়া বসে কান্না করতে লাগলো। এদিকে নীরব খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে জাহিদকে ফোন দিয়ে বলল আসতে, কথা আছে। তখন জাহিদ বলল তার বাসায় যেতে, কেউ নেই তার বাসায়। নীরব বলল ঠিক আছে আসছি। তারপর ফোন কেটে নীরব আসতে যাবে, তখন তার আম্মু দেখে বলল, কোথাও যাবি নাকি এখন? আম্মু, এখন জাহিদের বাসায় যাব, কথা আছে। কেন, কিছু বলবে? না, কিছু না, এমনি বললাম, যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর চলে আসব। তারপর নীরব জাহিদের বাসায় চলে গেল। গিয়ে দেখে জাহিদ বাহিরে বসে আছে। নীরবকে দেখে বলল, আরে দোস্ত, এসে গেছিস, আয় বসে পড়। তারপর নীরব বসে জাহিদকে বলল, আঙ্কেল আন্টি কোথায় গেছে? ঢাকা গিয়েছে আজ সকালে। কিসের জন্য? কোনো কাজ আছে নাকি? না, কোনো কাজ না, আমার মামার বাড়ি গেছে। তাহলে তুই গেলি না কেন? আমার একটা কাজ আছে, একজন লোক এসে কিছু টাকা দিবে, তাই আজ থেকে গেলাম, আগামীকাল যাব। এখন তুই বল, কিসের জন্য ফোন দিয়েছিলি? মায়াকে চিনিস তুই? কোন মায়ের কথা বলছিস তুই? মন্ত্রী মেয়ে মায়া। চিনতে পারছি। কেন, কি হয়েছে? মায়া আমায় ভালোবাসে, আর আমিও এখন। জাহিদ নীরবের কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলিস কি তুই? সত্যি দুজন দুজনকে ভালোবাসে। তাহলে তো একটা খুশির খবর। মিষ্টি কই, জলদি নিয়ে আয়। আরে কথা শোন, আগে এত লাফাস না। বল। গতকাল মায়া বলল মায়ার আব্বু মায়াকে মেরেছে আমার কাছে না আসার জন্য। আমি জানতাম এমনি কিছু একটা হতে পারে, এখন না হলেও পরে হতো, কারণ এই মন্ত্রী একটু অহংকারী টাইপের। এখন কি করি বলতো? মায়া আবার বলল তার বাসায় যেতে, অনেক কান্না করছে। আমি জানি তুই গেলে তোকে অপমান করবে, গরিব বলে আরো নানান কথা শুনিয়ে দেবে। আমিও জানি এমন কিছু একটা হবে। আমি মায়াকে বলেছিলাম তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ তার সাথে আমার যায় না। আমি গরিব কৃষকের ছেলে আর সে মন্ত্রী মেয়ে, কিন্তু মায়া কোনো কথা শুনলো না। দেখ, সত্যি করে ভালোবাসা কখনো ধনী গরিব বুঝতে চায় না, শুধু এটাই বুঝে তাকে তার জীবনসাথী হিসেবে প্রয়োজন। তাহলে এখন কি করব বল? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই তোর আব্বুকে বল তুই একটা মেয়েকে পছন্দ করিস। তারপর তোর আব্বুকে নিয়ে মায়ার আব্বুর সাথে তোদের দুজনের ব্যাপারে কথা বলিয়ে দেখ কি বলে তোর আব্বু। গেলে মনে হয় না কিছু বলবে। আমার মনে হয় না আব্বু যাবে, যদি শুনতে পারে মন্ত্রীর মেয়ে। আরে যাবে যাবে, তুই গিয়ে বল দেখ। ঠিক আছে, কিন্তু আমি বলতে পারবো না, তুই বলবি গিয়ে আব্বুকে। ঠিক আছে, তাহলে আমি না হয় বলবো। আমার কি মনে হয় জানিস, মায়াকে যেহেতু তার আব্বু মেরেছে আমার কাছে না আসার জন্য, তাহলে নিশ্চয় আমাদের দুজনের ভালোবাসাটা মেনে নিবে না। তা ঠিক বলেছিস, কিন্তু তবুও যেতে হবে, গিয়ে দেখ কি বলে। বলেছি, যখন যাব গিয়ে দেখি কি হয়। নয়তো আর একটা কাজ করতে পারিস তুই। কি করতে পারি? দেখ, এমনি তোর আব্বু অসুস্থ, এত দূরে এখন নিয়ে যাওয়া ঠিক হবে না। তুই তোর আব্বুকে পরেই কথা বল, আর এখন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আগে তুই গিয়ে দেখা করে আয়, আর কথা বলেও আয় মায়ের আব্বু আম্মুর সাথে। তারপর যদি তারা বলে তোর আব্বুকে আম্মুকে নিয়ে যেতে, তারপর না হয় যাবি। আচ্ছা তাহলে তাই হবে, আমি গিয়ে কথা বলে আসি, পরে যদি সব ঠিক থাকে তাহলে আব্বুকে নিয়ে যাব। তাই কর। কিন্তু আর একটা সমস্যা এইখানে। কি সমস্যা? আমার কাছে সেইখানে যাওয়ার মতো টাকা নেই, আর পরার মতো আমার ভালো কিছুই নেই। না আছে ভালো প্যান্ট, না আছে শার্ট। আচ্ছা, এই কথা তাহলে। হুম আরে মন খারাপ করছিস কেন? ভাড়া চিন্তা করতে হবে না তোর, আমি আগামীকাল যাব, আমার সাথে যাবি। আর ঢাকা আমার একটা চাচার দোকান আছে শার্ট প্যান্টের, সেখান থেকে নিয়ে দেবো, তোর কাপড় চিন্তা করতে হবে না। তখন নীরব জাহিদের দিকে তাকিয়ে বলল, তুই আমায় অনেক সাহায্য করছিস দোস্ত, আমি জানি না এইগুলো কি করে পরিশোধ করব। আমি একটা জব নিয়ে তোর সব টাকা পরিশোধ করে দেব। দেখ, রাখ তো তোর বাজে কথা। বন্ধু যদি সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধুত্ব? তুই বিপদে আছিস, তা তোর বিপদে আমি আছি। একদিন যদি আমি বিপদে পড়ি তাহলে সেদিন তুই তো করবি, তাই না? আর তোর কাছে আমি টাকা চেয়েছি, টাকা দিতে হবে না। আমি সবসময় তোর সাথে আসি, কিন্তু টাকা তো তোকে দেবই, সেটা বললেও না বললেও। আচ্ছা এই কথা, এখন থাক, আগামীকাল কখন যাবি এটা বল। আগামীকাল সকালে যাব।
আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে চলে আসিস রেডি হয়ে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, লিমাকে কি তুই ভালোবাসিস? মানে ভালোবাসি, কিন্তু বলতে ভয় করি। বুঝতে পারছি। আর একটা কথা কি জানিস, লিমাও তোকে ভালোবাসে, কিন্তু এই কথাটা বলতে তার নাকি ভয় করে। আমি বুঝতে পারছি যে লিমা কিছু একটা বলতে চাইছি, কিন্তু বলতে পারছে না। কিন্তু লিমা তো বললো তোকে নাকি অনুষ্ঠানের দিন তার ভালোবাসার কথা জানিয়ে দিবে, কিন্তু বলেনি তোকে? কিছু বলেনি, শুধু একবার হাত ধরেছিল আর আমার ঠোঁটের কাছে এসেছিল, কিন্তু তারপর দৌড়ে চলে গেছি। বোকা কোথাকার, তবুও তুই বুঝতে পারলি না? যখন চলে গেছে তখন তুই গিয়ে হাতটা ধরে বলে ফেলতি ভালোবাসিস। আমার ভয় করছিল বলতে। শালা, তোকে নিয়ে কোনো কাজ হবে না। চল তো, ভয় পেলে হবে না, আজ তোকে গিয়ে প্রপোজ করতে হবে। তখন জাহিদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এখন না দোস্ত, পরে বলবো। পরে বলতে বলতে তাকে কেউ নিয়ে চলে যাবে। এখন চল। কিন্তু আমার ভয় করছে। নীরব কিছু বলতে যাবে তখনই কেউ পিছন থেকে কাশি দিল। তাকিয়ে দেখে লিমা দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব বলল, এই দেখ, নাম নিতে না নিতেই এসে হাজির। তোর আর কষ্ট করে যাওয়া লাগলো না, কিন্তু লাঠি নিয়ে আসলো কেন? তখন লিমা বলল, এসেছি, কিন্তু আজ এর হাড্ডিকুটি সব ভাঙবো। তখন নীরব অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? কত সাহস, আমি থাকতে বলে সে নাকি সিঙ্গেল, আজও প্রেম করে না। তখন জাহিদ বলে উঠল, মিথ্যা কথা আমি কাউকে বলি না। তখন লিমা এসে জাহিদের কালারে ধরে দুইটা বাড়ি মেরে বলল, আজ ফেসবুকে রং তুলি নামে আইডিতে কি বলেছিস? তখন জাহিদ চুপ করে রইল। তখন লিমা আবার যে বাড়ি দিতে যাবে, তখন নীরব লাঠি লিমার হাত থেকে নিয়ে বলল, আরে ভুল করে বলে ফেলেছে, তখন তো আর রিলেশন করেনি তোমার সাথে, তাই বলেছে। কিন্তু তুমি কি করে জানলে? আমি জানবো না তো কে জানবে? আইডি আমার। ও, এই কথা। অনেক দিন ঘুরিয়েছে এর পেছনে, জানে আমি ভালোবাসি, তবুও ঘুরিয়েছি না বলে। আমি মেয়ে মানুষ হয়ে কি করে আগে বলি, কত কিছু করে বুঝিয়েছি, কিন্তু তবু চুপ করে রয়েছে। আজ সব হিসেব নেব। তখন জাহিদ করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মারবে নাকি আমায়? তখন লিমা রাগী গলায় বলল, না, আদর করব। তখন নীরব বলল, আরে যা হওয়ার হয়েছে, এখন দুজন দুজনকে ভালোবাসার কথা বলে দাও। জাহিদ, তুই প্রথমে বল। কিন্তু ভয় করছে। তখন লিমা রাগী গলায় বলল, লাঠি কই আমার, দাও তো। এত ভয় আমি বের করছি। জাহিদ এটা শুনে ভয়ে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে পাশে একটা গ্লাস ছিল সেটার সামনে এগিয়ে দিয়ে বলল, ওগো আমার সুন্দরী, রাগি তো দেখছি কম হওনি, রাগটা একটু কম করো। বউ হয়ে আমার কাছে আসো, কথা দিলাম সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখবো, তোমায় কষ্ট পেতে দিব না। হবে কি আমার আব্বু আম্মুর বৌমা? তখন লিমা গ্লাস হাতে নিয়ে বলল, হবে না মানে? আমি তো আজই রাজি আছি, ডাকো এখন চাইলে কাজী। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলো। তখন নীরব বলল, তাহলে দুজনের প্রেম চলতে থাকুক, আমি যাচ্ছি, পরে আসবো আবার। তখন আমার বন্ধুকে সামলে রাখো লিমা। ঠিক আছে। তখন নীরব লাঠি নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। এসে দেখে আব্বু বাহিরে বসে আছে। তখন নীরব আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমি আগামীকাল একটু ঢাকা যাব জাহিদের সাথে। ঠিক আছে, তা না হয় যাবি, কিন্তু বাবা আমার কাছে তো বেশি টাকা নেই, 100-র মতো আছে, তা দিয়ে কি তোর হবে? টাকা লাগবে না আব্বু, জাহিদ সব খরচ দিবে, আমার কোনো টাকা লাগবে না। ঠিক আছে, যাস। তারপর নীরব তার রুমে চলে আসলো। রুমে এসে ফোনটা নিয়ে ভাবতে লাগলো। মায়াকে তাহলে ফোন করে বলেই দিই আমি আগামীকাল আসছি। তখন ফোনটা নিয়ে মায়াকে কল দিল, কিন্তু মায়ার ফোন বন্ধ বলছে। অনেকক্ষণ ট্রাই করলো, কাজ হলো না। তখন মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, মায়া তো ফোন বন্ধ করার কথা না, কিছু হয়েছে নাকি আবার? না, কি আর হবে, এমন তো হতেও পারে ফোনে চার্জ নাই। থাক, আগামীকাল গিয়ে না হয় কথা হবে। তারপর ফোনটা রেখে কি একটু ঘুমিয়ে তারপর উঠে সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জাহিদের বাসায় চলে গেল। যাওয়ার পর জাহিদ বলল, তুই আসছিস, চল এখন যাওয়া যাক। চল। আচ্ছা, তুই যে এখন যাচ্ছিস, মায়াকে বলছিস এই কথা? না, এখনো বলিনি।
কেন জানিয়ে দে, তুই যে যাচ্ছিস আজ তার কাছে, শুনলে খুব খুশি হবে। গতকাল থেকে ফোন বন্ধ মায়ার। সকালে উঠেও ট্রাই করছি কিন্তু লাভ হয়নি বন্ধু। ফোন এখন আমারও বন্ধ হয়ে গেছে। মনে ছিল না ফোনটা চার্জ দিয়ে দিতে। তাহলে আমার ফোন দিয়ে কল করে কথা বল। ফোন নাম্বার জানা নেই। দূর হালা, তুই কোনো কাজেরই না, নিজের গার্লফ্রেন্ডের ফোন নাম্বার মনে রাখতে পারিস না? থাক বাদ দে, মায়ের বাসায় গেলে না হয় দেখবে, আর সারপ্রাইজ হিসাবে দেখবে। কথাটা খারাপ বলিস নাই, ভালোই বলছিস। আচ্ছা চল তাহলে। তারপর দুজন বেরিয়ে পড়লো ঢাকার উদ্দেশ্যে। 3 ঘন্টা পর পৌঁছে গেল ঢাকায়। গাড়ি থেকে নামার পর জাহিদ বলল, চল এখন তোকে প্যান্ট শার্ট নিয়ে দিই। চল। আচ্ছা, তোর চাচার দোকান কোথায়? আর একটু সামনে চেঁচার দোকান, চল গেলেই দেখতে পারবি। তারপর জাহিদ তার চাচার দোকানে নিয়ে গেল নীরবকে। গিয়ে সালাম দিল। তার চাচাকে সালামের জবাব দেওয়ার পর জাহিদ তার চাচাকে বলল, কেমন আছো চাচা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি চাচা, আমার একটা প্যান্ট আর শার্ট লাগবে। ঠিক আছে, যা লাগবে নিয়ে নে। তারপর জাহিদ একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে দিল। দিয়ে নীরবকে বলল, এইগুলো পরে আয় এখন। আচ্ছা, কিন্তু কোথায় পড়বো গিয়ে? ওই তো তোর সামনে ট্রায়াল রুম আছে, সেখানে গিয়ে পরে আয়। ঠিক আছে। তারপর নীরব প্যান্ট শার্ট নিয়ে চলে গেল ট্রায়াল রুমে। সেখানে গিয়ে পরে কিছুক্ষণ পর বের হলো। তখন জাহিদ নীরবকে দেখে বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো তোকে। থাক, আর পাম মারতে হবে না। এই জন্যে কারো প্রশংসা করতে নেই। যা শালা, আর বলবোই না। আচ্ছা থাক, রাগ করিস না। এখন চল যাওয়া যাক। চল। তারপর জাহিদ তার চাচার কাছে গিয়ে টাকা দিতে চাইলো, কিন্তু নিল না। জাহিদ জোর করে 1000 টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে আসার পর নীরব বলল, আচ্ছা, মন্ত্রীর বাসা কোথায়? জাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই বাড়িটাও চিনিস না? না, চিনি না তো। তাহলে প্রেম করতে গেলি কেন? ফোন নাম্বার জানা নেই, বাসার ঠিকানাও জানা নাই। আরে আমি কি এগুলো জিজ্ঞেস করছি নাকি? কথা হলো সেই দিন, প্রেম হলো 2 দিন, ঠিকানা নিব কোন দিন তাহলে? বুঝতে পারছি। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি মন্ত্রীর বাসা, উত্তরা। আচ্ছা চল। তারপর দুইজন মিলে একটা গাড়ি নিয়ে মন্ত্রীর বাসার উদ্দেশ্যে করে যেতে লাগলো। কিছুক্ষণ পর চলে গেল। গাড়ি থেকে নেমে নীরব বলল, আচ্ছা দোস্ত, আমরা তো মন্ত্রীর বাসায় যাচ্ছি, তাহলে খালি হাতে কেন যাচ্ছি? কারোর বাসায় গেলে তো কিছু নিয়ে যেতে হয়। তখন জাহিদ তার মাথায় হাত দিয়ে বলল, উফ, একদম পড়ে গেছি। তুই ভালো কথা মনে করে দিলি। চল কিছু ফল কিনে নিয়ে আসি। তারপর কিছুটা সামনে গিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিল। নিয়ে মন্ত্রীর বাসায় যেতে লাগলো। কিছুক্ষণ পর মন্ত্রীর বাসার সামনে চলে আসলো। এসে তাদের বাসার দিকে তাকিয়ে নীরব অবাক। তখন নীরব বলল, দোস্ত, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর। সুন্দর তো থাকবেই, মন্ত্রী বলে কথা। ভিতরে চল, আরও অবাক হতে পারিস। তারপর নীরব আর জাহিদ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে, তখন একজন দারোয়ান এসে বলল, কি চাই আপনাদের? এমন না বলে বাসায় ঢুকছেন কেন? তখন জাহিদ দারোয়ানকে বলল, জি, আমরা গ্রাম থেকে এসেছি মন্ত্রী সাহেবের কথাতে কথা বলতে। আমাদেরকে মন্ত্রী সাহেব চিনেন? চেনে আপনাদের? আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, আসেন, ভিতরে আসেন। তারপর তারা ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর দেখতে পেল অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তারা হয়তো বডিগার্ড। কিছুটা সামনে যাওয়ার পর দেখে 8 থেকে 10টা গাড়ির সাথে BMW গাড়ি। নীরব তো অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে সব। একপাশে ঝর্ণা বসানো, তারপর পাশে ফুল গাছ, গোলাপ ফুল, আরও অনেক ফুল। হঠাৎ জাহিদ বলল, কি রে, কত দাঁড়িয়ে দেখবি, এবার তো চল ভিতরে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর নীরবরা বাসার ভিতরে চলে গেল। গিয়ে দেখে মন্ত্রী সাহেব বসে আছে অন্যদিকে তাকিয়ে। তাকে দেখে মনে হচ্ছে একটু রাগের মাথায় আছে আর চিন্তার মধ্যে আছে। তখন নীরব গিয়ে সালাম দিল, কিন্তু মন্ত্রী সাহেব কোনো উত্তর দিল না। তখন নীরব বলল, কেমন আছেন? কোনো কথা বলল না, চুপ করে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল নীরবের দিকে। কিছুক্ষণ পর বলল, নাম কি? জি, আমি গ্রাম থেকে আসছি, আমার নাম নীরব। তখন মন্ত্রী সাহেব আর কিছু বলল না, মনে মনে কি জানি ভাবতে লাগলো। তখন নীরব জাহিদকে বলল, জাহিদ, ফলগুলো কোথাও টেবিলে নিয়ে গিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো টেবিলে রাখতে যাবে। জাহিদ তখন মায়ের আম্মু এসে বলল, দাও বাবা, আমার কাছে ফলগুলো দাও, আমি রাখছি। তারপর জাহিদ ফলগুলো দিয়ে দেয় আর মায়ের আম্মু ফল নিয়ে টেবিলের উপর রাখে। তখন জাহিদ বলে, আন্টি, ওয়াশরুমে যাব, চাপ দিয়েছে একটু। কোন দিকে ওয়াশরুমটা?
তখন মায়ার আম্মু বলল, আমার সাথে আসো। তারপর জাহিদ তার পিছনে পিছনে যায়। একটা রুমে যাওয়ার পর মায়ার আম্মু বলল, আচ্ছা, আমার মেয়ের জামাই কে? ওই যে দাঁড়িয়ে আছে যে মন্ত্রী সাহেব, এর সামনেই সেটা। মাশাল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে, তাই তো এমন পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা আন্টি, মায়া কি বাসায় আছে? সে কি, তোমরা কি মায়ের সাথে দেখা করতে আসছো? নীরব আসছে আপনাদের সাথে কথা বলতে, আর মায়ার সাথে কথা বলতে। কিন্তু মায়া তো গতকাল রাতে পালিয়ে গেছে। তার কাছে বললো গ্রামে চলে যাবে, আর আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। মায়ের আব্বু এই সম্পর্কে অহমত। তখন জাহিদ অবাক হয়ে বলল, কি বলছেন আন্টি? মায়া তো এখনো যায়নি। কি, যায়নি? গ্রামে গেলে অবশ্যই দেখতাম তাকে, যায়নি। তোমরা বড্ড বড় ভুল করেছো আজ এসে। নিশ্চয়ই কিছু একটা হবে তোমাদের উপর। জাহিদ ভয়ে চুপ করে রইল মায়ের আম্মুর কথা শুনে। তখন মায়ের আম্মু আবার বলল, মায়া পালিয়ে গেছে বলে আমায় অনেক মেরেছে, আর ইতিমধ্যে পুলিশকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। মায়াকে যেখান থেকে পায় তুলে নিয়ে আসতে। মায়ের আব্বু একদম রাজি না এই সম্পর্কে। তখন জাহিদ মায়ের আম্মুকে বলল, আচ্ছা আন্টি, কেন রাজি না? নীরব গ্রামের গরিব ছেলে বলে? সেটা তো আছেই, তার পেছনে আরও একটা কারণ আছে যেটা আমি জানতাম না, গতকাল রাতে শুনতে পেলাম। কি কারণ আন্টি সেটা? মায়ের আব্বু মন্ত্রী পদে আসার আগে নাকি একজনের সাথে হাত মিলিয়েছে মন্ত্রী হবে বলে, আর সেই লোকটা মায়ের আব্বুকে মন্ত্রী বানিয়ে দেবে বলেছে। কিন্তু তার বিনিময়ে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে, এই শর্ত দিয়েছিল। আর মায়ের আব্বু তখন রাজি হয়ে যায়। সে মন্ত্রী হবে বলে তারপর মন্ত্রী করে দিয়েছে। এখন তার বিনিময়ে মায়াকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর এই জন্য রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, ছেলেটা কে আর সেই লোকটা কে আপনি জানেন? আমি সঠিক বলতে পারছি না কে, তবে আমি মায়ের আব্বুর পার্সোনাল গার্ডের কাছে শুনেছি এইগুলো। আর গার্ড সবশেষে এটাই বলেছে, ছেলেটা নাকি সারাদিন নেশায় থাকে আর অনেক মেয়ে নিয়ে রাত কাটায় হোটেলে। কি বলছেন আন্টি? তাই তো আমি মায়াকে পাঠিয়ে দিয়েছি যাতে গ্রামে চলে যায়, আর এই জন্য আমায় মেরেছে। আর সেই গার্ডকে কি করেছে এটা আমি জানি না। আর এখন তুমি বললে মায়া চায়নি, তাহলে আমার মেয়েটা কোথায় এখন? চিন্তা করবেন না আন্টি, মায়া যেহেতু নীরবকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই গ্রামে যাবে। তাই যেন হয়। আচ্ছা আন্টি, আমরা এখন কি করব? দেখো, কোনো মতো বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে পারো কিনা। যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। তোমার বেশি কিছু না হলে নীরবকে অবশ্যই কিছু করবে, এমনকি মেরে ফেলতেও পারে। জলদি যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে জাহিদ চলে আসতে যাবে, তখন মায়ের আম্মু আবার বলল, এ কি বাবা, তুমি না ওয়াশরুমে যাবে? ওয়াশরুম এই দিকে, চলে যাচ্ছ কেন? তখন জাহিদ দৌড়ে আগে ওয়াশরুমে গেল, কিছুক্ষণ পর বের হয়ে দৌড়ে নিচে গেল। আর এদিকে নীরব অনেকক্ষণ বাড়ি থেকে কোনো উত্তর পেল না মায়ের আব্বুর কাছ থেকে। কিন্তু মায়ের আব্বু মনে হচ্ছে কারোর সাথে চ্যাট করছে। আর কিছুক্ষণ পর মায়ের আব্বু একটা হাসি দিয়ে নীরবকে বলল, চলো আমার সাথে। তখন নীরব বলল, কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে সোজা চলো। এ বলে মায়ের আব্বু যেতে লাগলো, তখন নীরবও যেতে লাগলো তার পিছনে। হঠাৎ জাহিদ পিছন থেকে নীরবের হাতে ধরে বলল, দাঁড়া, যাস না, আমার কথাটা শোন আগে। তখন নীরব জাহিদকে বলল, এখন কথা বলার সময় না, চল আগে শুনে আসি মায়ার আব্বু কি বলে। আমায় যেতে বলেছে তার সাথে। আরে আগে আমার কথাটা তো শোন। না, এখন কিছু শুনবো না, চল। তখনই মায়ের আব্বু পিছন ফিরে বলল, কি হলো, দাঁড়িয়ে আসছো কেন? আসো। আসছি। এই বলে জাহিদকে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর মায়ের আব্বু তাদের বাসার পিছনের দিকে তাদেরকে নিয়ে গেল। যাওয়ার পর দেখতে পেল সেখানে একটা ঘর পুরনো, মনে হচ্ছে এই ঘরে দারোয়ান থাকে। তখন নীরব ঘরের দিকে লক্ষ্য করলো, নীরবের কাছে মনে হলো কেউ আছে এই ঘরে। তাদেরকে নিয়ে ঘরে যাওয়ার পর দেখতে পেল তখন সেখানে 8 থেকে 10 জন লোক দাঁড়িয়ে আছে। নীরব তো দেখে অবাক। তখন মায়ের আব্বু বলল, এরা আমারই লোক, এদের আমি সহজে ডাকি না, কিন্তু আজ একটা কাজে ডাকতে হলো। কেন, কি হয়েছে আজ যার কারণে ডাকতে হলো? সেটা একটু পরে জানতে পারবে, এখন এদিকে আসো। তখন নীরব কাছে গেল। যাওয়ার পর মায়ের আব্বু রাগী গলায় বলল, আমার মেয়েকে তো ভালোই তোর প্রেমের জালে ফাঁসিয়েছিস। তখন নীরব অবাক হয়ে গেল তার হঠাৎ এমন ব্যবহার দেখে, আর বলল, কি বলছেন এইগুলো? প্রেমের জালে ফাঁসিয়েছি মানে? কি সত্য কথা বললাম বলে অবাক হলি? তোদের মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে। আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু সত্যি মায়াকে ভালোবাসি। তখন জাহিদ বলল, আঙ্কেল, সত্যি নীরব মায়াকে অনেক ভালোবাসে।
তুই চুপ কর, তোকে কথা বলতে বলিনি। সত্যি ভালোবাসিস নাকি মিথ্যা? আমি জানি কি ভাবছিস, আমি বুঝতে পারবো না। তোর মতলব কি? তোদের মতো গরিব ভিখারিকে চেনা আছে ভালো। দেখুন, আমরা গরিব তাই বলে ভিখারি বলে গালি দিবেন না। হয়তো আপনার মতো এত বড় বাড়ি গাড়ির টাকা পাওয়ার নেই, কিন্তু আপনার চেয়ে বেশি ভালোবাসা এই গরিবের আছে, সেটা আপনার নেই। ভালোবাসা দিয়ে কি হবে? টাকাই সব। তোদের ভিখারি বলবো না তো কি বলবো? তোরা তো মনে হয় 3 বেলা ঠিক মতো খেতে পারিস না। আবার আমার মেয়েকে নিয়ে প্রেমে জালে ফাঁসিয়েছিস। নিয়ে খাওয়াবে কে? তোর বাপ? আপনি কিন্তু মুখের ভাষা খারাপ করছেন। মা বাবাকে এইখানে টানছেন কেন? তোদের মতো ভিখারির জন্য এই ভাষাই ঠিক আছে। কি ভাবছিস কি তুই? তুই আমার মেয়েকে তোর প্রেমে জালে ফাঁসিয়ে সব কিছু আমার কাছ থেকে নিয়ে নিবি? তা আমি কোনো দিন হতে দেব না। আর তুই ভাবলি কি করে তোদের মতো ছোট লোকের ঘরে আমার মেয়েকে দেব? আপনাকে আবারও বলছি, ভদ্রভাবে কথা বলুন। আর কি বললেন? আমি আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছি? আপনার মেয়ে উল্টে আমায় জোর করে ভালোবাসা নিয়েছে। আমি রাজি হতে চাইনি, আপনার মেয়ে রাজি করেছি। আমি রাজি হতে কেন চাইনি জানেন? কারণ আমাদের সাথে যায় না আপনাদের, তাই রাজি হতে চাইনি। কিন্তু মায়ের ভালোবাসার কাছে হেরে গিয়েছি আর রাজি হয়েছি আর কি। যদি বলেন আপনার সবকিছু নেওয়ার জন্য আমি প্রেমের জালে ফাঁসিয়েছি, আমরা যদি না খেয়েও মরি তবুও অন্য কারোর কাছে গিয়ে হাত পেতে চাই না। আমার মেয়ে যেহেতু জোর করেছে, তাহলে বল আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা নিবি? টাকার অহংকার দেখাচ্ছেন? ও, অহংকার তো দেখাতেই পারেন। এত বড় একজন ব্যক্তি, মন্ত্রী, এই দেশের তো অহংকার তো থাকবেই। অহংকারের কথা বলছিস তো? আমি অহংকারী। এখন বল কত টাকা নিবি আমার মেয়ের জীবন থেকে চলে যেতে? যত টাকা চাইবি দিব, বল। টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিব? আমি এমন ছেলে নই। যদি টাকা নিয়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিই তাহলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে। ভালোবাসছি টাকার জন্য নয়, সারা জীবন তার সাথে থাকার জন্য, ছেড়ে চলে যেতে নয়। দেখ, তোকে ভালো করে বলছি, আমার মেয়ের জীবন থেকে চলে যা, নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। ভালোবাসি, ভালোবাসবো, তবুও তাকে ছেড়ে যাব না। তোকে শেষবারের মতো বলছি, যত টাকা লাগে দিব, আমার মেয়ের জীবন থেকে সরে যা। সেটা কখনোই সম্ভব নয়। তখন মায়ের আব্বু রেগে তার লোকগুলোকে বলল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এ কেমন করে মার যাতে বেঁচে না থাকে। এটা বলে নীরবকে মারতে লাগলো। তখন জাহিদ বলল, আঙ্কেল প্লিজ, নীরবকে মারবেন না। ওর আব্বু আম্মু তাহলে বাঁচতে পারবে না। তখন মায়ের আব্বু বলল, কে বাঁচবে কে মরবে তা আমার দেখার দরকার নেই। কোথায় তোরা? এটাকেও মেরে ফেল। তখন কিছু লোক গিয়ে জাহিদকে মারতে লাগলো। তখন মায়ের আব্বু কাউকে ফোন দিয়ে বলল, বিয়াই, সব রাস্তা ক্লিয়ার। এখন মায়াকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার আর বাধা কেউ থাকলো না। ওপাশ থেকে কি বলল শুনতে পায়নি। তখন মায়ের আব্বু হাসতে হাসতে কথা বলে চলে গেল। আর এদিকে লোকগুলো নীরবকে মারতে লাগলো। এক পর্যায়ে লোকটা একটা চাকু নিয়ে নীরবের পেটে ঢুকিয়ে দেয়, তারপর রড দিয়ে মারতে থাকে। আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যায়। আর জাহিদকে একইভাবে মারে। তারপর তাদের দুজনকে একটা গাড়িতে তুলে একটা ময়লা ফেলার ড্রেনে ফেলে দিল। এদিকে মায়ের আব্বু রুমে যাওয়ার পর মায়ের আম্মু রুমে গিয়ে বলল, ছেলে দুটি কোথায় এখন? আর তুমি ওই পিছনের রুমে কেন নিয়ে গেলে ছেলে দুটিকে? দুজনকেই মেরে ফেলেছি ওই রুমে নিয়ে গিয়ে। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো কি তুমি? এগুলো মেরে ফেলছো মানে? অবাক হওয়ার কি হলো? মেরে ফেলেছি, আমার কথা শুনিনি তাই মেরে দিয়েছি। ছি, তুমি এই কাজটা করতে পারলে? ছেলেটা না হয় গরিব, তাই বলে কি হয়েছে? যদি তোমার মেয়ে থাকতে পারে তার সাথে, তাহলে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, আমার আপত্তি আছে, তাই মেরে ফেলছি। নিজের মেয়ের ভালোবাসার মানুষটিকে মেরে ফেললে তাই বলে? এখন চুপ করো, এখন নয়তো তোমাকেও মারতে বাধ্য হব। হ্যাঁ, মারো। তোমার মতো জঘন্য মানুষ এর সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে দুটি চড় দিয়ে বলল, ওই ছেলেকে মেরেছি কারণ ওই ছেলে আমার পছন্দ না। মায়ার বিয়ে ঠিক করা আছে, আর আমি আমার সেই বন্ধুর ছেলের সাথে মায়ার বিয়ে দেব। ছি, তুমি কেমন মেয়ের বাবা বলো তো, যে কিনা জেনে শুনে খারাপ ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চাইছে? কে বললো খারাপ ছেলে? ও খুব ভালো ছেলে। ভালো ছেলে, তাই সারাদিন নেশায় ডুবে থাকে আর রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে। এটাই ভালো ছেলে। ছি, নিজের মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইছো সামান্য মন্ত্রীর পদে থাকার জন্য? ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে।
তোমার মতো এমন একটা জঘন্য মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। ছি, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তখন মায়ের আব্বু রাগী গলায় বলল, এই বাড়ি থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। চুপ করে ঘরে বসে থাকো, ছেলে যেমনই হোক বিয়ে ওই ছেলের সাথেই হবে। তখন দুইজনেই চুপ করে রইল কিছুক্ষণ। আরও কিছুক্ষণ যাওয়ার পর মায়ের আম্মু বলল, ঠিক আছে, আমি যাব না। তুমি মায়াকে এই ছেলের সাথে বিয়ে দেবে তো যাও, দাও, গিয়ে কিছু বলবো না। তবে একটা কথা শুনে রাখো, তোমার মেয়ে যদি শুনতে পারে তার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলেছ, তাহলে তোমার কি হবে সেটা ভেবে দেখো। মায়ের আব্বু আর কিছু না বলে রুম থেকে চলে আসলো। তখন মায়ের আম্মু কান্না করতে করতে বলল, মায়া, মা আমার, আমি পারলাম না তোর জন্য কিছু করতে, বাঁচাতে পারলাম না তোর প্রিয় মানুষটিকে। কোথায় তুই এখন? এদিকে নীরবের আব্বু রুমের বাহিরে বসে খ্যাতের জন্য নেটের জাল ঠিক করছিল। তো চারিপাশ দিয়ে বন্ধ করতে তখনই কেউ আব্বুকে সালাম দিয়ে বলল, এটা কি নীরবের বাসা? তখন নীরবের আব্বু সালামের উত্তর নিয়ে বলল, তুমি কে মা? আমি মায়া, ঢাকা থেকে আসছি। আপনি কি হন নীরবের? আমি নীরবের আব্বু, আর ওই যে রান্না করছে নীরবের আম্মু। কেন, কি হয়েছে? তখন মায়া নীরবের আব্বুর পায়ে ধরে সালাম করে বলল, আমি আপনার ছেলের বউ আব্বা, আর এখন থেকে এখানেই থাকবো আপনাদের সাথে। নীরবের আব্বু তো মায়ার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, আমার ছেলের বউ মানে? কবে বিয়ে করলো আমার ছেলে? আব্বা সত্যি বলছি, আমি আপনার ছেলের বউ। কেন বলেননি আপনাকে? আপনার ছেলে কিছুদিন আগেই বিয়ে হয়েছে। কই না তো, কিছু বলেনি তো শয়তান পোলা। তাহলে ডাকুন, বলে দিবে এক্ষুনি। কিন্তু নীরব তো ঢাকা গেছে, কি কাজে বললো? আসলে আব্বা কোনো কাজের না, আমায় নিয়ে আসতে গেছে আপনাকে মিথ্যা কথা বলে। কি, এত বড় মিথ্যা কথা? হুম। কই গো নীরবের আম্মু, জলদি এদিকে এসো। তখন আম্মু বলল, ইস, রান্না করতে বসেও শান্তি নেই তোমার জন্য। একটু পর না, এখনই আসো। আসো আর দেখো। তখন নীরবের আম্মু এসে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ আম্মু জিজ্ঞেস করলো, তুমি কে মা? তখন মায়া গিয়ে নীরবের আম্মুর পায়ে ধরে সালাম করে বলল। নীরবের আম্মু মায়ের কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি? দেখেছো, তোমার ছেলের নাকি বলে বিয়ে করে ফেলেছে। তখন নীরবের আম্মু বলল, খুব ভালো করেছো। আমার জন্য একটা বৌমা নিয়ে এসে আমিও মনে মনে ভাবছিলাম বিয়ের কথা। মাশাআল্লাহ, খুব সুন্দর আমার বৌমা, ছেলে পছন্দ আছে। তখন মায়া আম্মুকে বলল, আম্মা একটু বসা যাবে? পা ব্যথা হয়ে গেছে হেঁটে আসতে আসতে। বসো, ঘরে এসে বসো বৌমা। তখন মায়া ঘরে গিয়ে বসে নীরবের আম্মুকে বলল, আম্মা কখন গিয়েছে আমার বর বাসা থেকে? সেই সকালে গিয়েছে, এখনো আসেনি, ফোনটাও বন্ধ। তখন মায়া ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন আম্মা, ফোন বন্ধ মানে? কতবার ফোন দিলাম, বন্ধ বলছে। চিন্তার কোনো কারণ নেই, জাহিদ আছে সাথে। এই জাহিদ কে আম্মা? নীরবের বন্ধু, আমাদের এখানেই বাসা। জাহিদ ভাইয়ার ফোন নাম্বার আছে মা আপনার কাছে? থাকলে দিন, আমি জিজ্ঞেস করি কোথায় আছে। আমার কাছে নেই, নীরবের আব্বুর কাছে আছে। তুমি বসো, আমি নীরবের আব্বুর ফোন নিয়ে আসছি, তুমি কল দিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। তারপর নীরবের আম্মু চলে গেল আর মায়া তখন চিন্তা করতে লাগলো, আমার জানটার কিছু হয়নি তো? যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আব্বু তো নিশ্চয়ই কিছু করবে গেলে। যদি আমার জানটার কিছু হয় তাহলে আমি ছাড়বই না কাউকে। কিছুক্ষণ পর নীরবের আব্বুর কাছ থেকে ফোন নিয়ে আসলো। এসে মায়ের কাছে ফোন দিয়ে বলল, না মা, কল দাও। আর একটা কথা, তোমাকে না নিয়ে আসতে গেছে, তুমি তাহলে আগেই আসলে কেন? আসলে মা, আমি মনে করেছি আজ আমায় নিয়ে আসতে যাবে না, আর আমি চাইছিলাম না তার কষ্ট হোক, তাই আমি নিজেই চলে আসছি। আচ্ছা, ভালো করেছো এসে, কিন্তু একটা ফোন করে তো আসতে পারতে। আমার ফোন নষ্ট হয়ে গেছে মা, তাই বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আর তুমি কোথায় থাকো জানি বলে মা? আর তোমার আব্বু কি করে, তারা রাজি আছে তো? তখন মায়া মনে মনে ভাবতে লাগলো, এখন আসল পরিচয় দেওয়া যাবে না, তাহলে কিছু একটা হতে পারে। আগে জানটা আসুক, তারপর যদি বলে তাহলে আসল পরিচয় দিয়ে দেব, এখন মিথ্যে বলে দিই। তখন মায়ার চুপ করে থাকা দেখে আম্মু আবার বলল, কি হলো মা, বলো। আসলে আম্মা, আমার এই পৃথিবীতে কেউ নেই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তারপর থেকে একটা আন্টির কাছে বড় হয়েছি। এই বলে মায়া কান্না করে দিল। তখন আম্মু চোখের পানি মুছে দিয়ে বলল, কি বলেছে তোমার আব্বু আম্মু নেই? আমরা আছি তো, আর কান্না করবে না। মা, আর কান্না করব না, আমি আব্বু আম্মু পেয়ে গেছি। আচ্ছা মা, তুমি এই গরিবের ঘরে থাকতে পারবে, এই ভাঙ্গা ঘরে? কেন পারবো না মা? তুমি তো শহরের মেয়ে, তাই বললাম।
শহরের মেয়ে বলে কি হয়েছে, আমি আমার মায়ের সাথে এই ভাঙা ঘরে থাকতে পারবো। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে মা। তখন আম্মু চলে গেল আর মায়া তখন জাহিদকে ফোন দিল, কিন্তু ফোন দেওয়ার পর মায়া শুনতে পেল ফোনটা বন্ধ। তখন মায়া একটু ভয় পেয়ে গেল, তখন আবার ফোন করতে লাগলো, কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে। তখন মায়া চিন্তার মধ্যে পড়ে গেল আর মনে মনে বলতে লাগলো, আমার জানটার কিছু হয়নি তো? ফোন বন্ধ থাকবে কেন দুইজনের? দেখি তো আম্মুকে ফোন দিয়ে বাসায় আজ গিয়েছিল কিনা। তখন মায়া তার আম্মুর ফোনে কল দিল। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ হলো। তখন মায়া বলতে লাগলো, আম্মু আম্মু, আমি মায়া, আমার জানটা নাকি আমার কাছে গেছে। কোথায় আমার জানটা? চলে আসছি কি সেখান থেকে? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না শুনে শুধু ফুপিয়ে কান্না করার শব্দ আসছে। তখন মায়া আবার বলল, আম্মু কিছু হয়নি তো আমার জানটার? তুমি কান্না করছো কেন, বলো না কোথায়, আমি থাকতে পারছি না। তখন মায়ার আম্মু ওপাশ থেকে কান্না করতে করতে বলল, তোর জান আর নেই, তোর আব্বু মেরে ফেলেছে। মায়া এটা শুনেই সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল।